This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। অনির্বাণের চক্রমোহনী আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আর শুরুতেই অন্য দিনের মতোই সাতের সেরা। গলার স্বর ফের সপ্তমে তুললেন চাকরিহারারা। বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর অফিস ঘেরাও, দ্বিতীয়বার পরীক্ষায় বসবো না, আলোচনা না করেই রিভিউ পিটিশন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তর খোলাখুলি শাসানি। খবর সংগ্রহে রোষের মুখে TV9 বাংলা। আক্রান্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। সমালোচনায় বিরোধীরা। মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা। নির্দেশ হাইকোর্টের। পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের সময় এসেছে, মন্তব্য বিচারপতির। অনুমতি দিলে তদন্ত ভার নিতে প্রস্তুত, জানালো জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বাংলাদেশে ইউনুসপন্থী ও বিরোধীদের ক্ষমতা দখলে লড়াই তুঙ্গে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে মরণ কামড় ISI এর। ইউনুসের মাথা ব্যথা বাড়িয়ে ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। ছাত্রদের লং মার্চের নেপথ্যেও মৌলবাদী ইন্ধন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা ফের সামনে। পাকিস্তানের দোসর তুরস্ককে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত, ভারতে উৎপাদন বন্ধের প্রস্তাব। অ্যাপল কর্তা টিম কুককে ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ার আশঙ্কা। আর শুরু করবো আজকে যে কথা দিয়ে, অনির্বাণের চক্রব্যূহ। আজকের একটাই কথা নিয়ে, এ রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে ট্রিটমেন্টটা করছে, হ্যাঁ, খুব খারাপভাবে, খুব ভালোভাবে, যেভাবেই বলি এটাকে এক কথায় ট্রিটমেন্ট বলা যায়। ট্রিটমেন্ট মানে রাস্তায় ফেলে মার। ট্রিটমেন্ট মানে লাল চুল কানে দুল গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে 30 সেকেন্ডে উঠে যাওয়ার হুঁশিয়ারি শুধু নয়, উঠিয়ে দেওয়া। আর এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে সেই যোগ্য চাকরিহারারা বসে আছেন, যাদের পেটের ভাত চলে যাওয়ার আসলে কোনো কারণ ছিল না, যদি না SSC তাদের যোগ্য অযোগ্যের তালিকাটা তালা বন্ধ করে কোনো এক রহস্যজনক গোপন সিন্ধুকে লুকিয়ে রাখত। যে SSCর জন্য, যে রাজ্য সরকারের জন্য, যে সরকারি প্রতিশ্রুতি বা মিথ্যা প্রতিশ্রুতির জন্য বারবার তাদের প্রবঞ্চিত হওয়া, তাদেরই দফতরের সামনে, বিকাশ ভবনের সামনে তারা আজ দুপুরে যখন ধর্নায় বসতে গিয়েছিলেন, তখন সব্যসাচী দত্ত, তৃণমূল নেতা, জনপ্রতিনিধি সব্যসাচী দত্তের পোষা গুন্ডা বাহিনী প্রথমে তাদের উপর চড়াও হলো। আর তাদের এই চড়াও হওয়ার খবরটা করতে গিয়ে, তাদের চড়াও হওয়াটা একেবারে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে আক্রান্ত হলেন আমাদের TV9 বাংলার প্রতিনিধিরা। আমি সংবাদ মাধ্যমের আক্রান্ত হওয়ার মধ্যে নতুন কিছু দেখি না। দেশ বদলায়, দল বদলায়, সরকার বদলায়, সংবাদ মাধ্যম আক্রান্তই থেকে যায়। এ তো গত বছরই সারা পৃথিবী জুড়ে কতজন সাংবাদিকের প্রাণ গেছে বলুন না। যারা যুদ্ধক্ষেত্রে অবদ্ধ তাদেরও প্রাণ গেছে। সুতরাং এর মধ্যে নতুন কিছু দেখছি না, কিন্তু নতুন অবশ্যই ওই ট্রিটমেন্ট। পাশে আছি, সাথে আছি। একজন পুলিশ কর্মীর পিছনে লাথি মেরেছিলেন, তাই বলার চেষ্টা করা হয়েছিল ওটা ব্যক্তিগত কোনো বিষয়, ওই পুলিশ কর্মীর ব্যক্তিগত ভুল। এমনকি এটাও বলার চেষ্টা করা হয়েছিল শিক্ষকরা নাকি সহিংস আন্দোলন করতে গিয়েছিলেন, তাই আগের ঘটনা না দেখে ওই পুলিশ কর্মী কী করেছেন বলা যাবে না। আগের পরের সব ঘটনা দেখা হয়ে গেছে, পুলিশ কর্মী কী করেছেন, কেন করেছিলেন, আজও তার রিপোর্ট সামনে আসেনি। পুলিশ কর্মীর কোনো শাস্তিও সে অর্থে হয়নি। ইতিমধ্যেই নেমে পড়েছে তৃণমূল কর্মীরা, যদি অবশ্যই এদেরকে তৃণমূল তাদের কর্মী বলে স্বীকার করে। তার কারণ আমরা জানি বহুদিন থেকেই, বহু আগে থেকেই গুন্ডাদের দিয়ে কাজ হাসিলের পর রাজনৈতিক দল আর তাদের দায়িত্ব স্বীকার করে না। মানে ওরা আমার গুন্ডাটা আর কে বলবে বলুন। ঠিক সব্যসাচী দত্ত যেরকম আজকে বলতে চাননি, কিন্তু ঘটনা যা পরম্পরা যেভাবে এগিয়েছে সেটা দেখলে এক কথায় যে কোনো সভ্য রাজ্যের মানুষ হিসেবে আপনার লজ্জা ছাড়া আর কিছু হবে না। আজকের ঘটনা পরম্পরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়।
আমাদের চাকরিটা ফেরত দাও, আমাদের চাকরি ফেরত দিক সরকার। আমরা যদি চুরি করে থাকি আমাদের উপর গুলি চালিয়ে আমাদের তো স্যার জীবন জীবিকা সব বাঁচাতে পারে একমাত্র রাজ্য সরকার। তোমাকে ভালোভাবে কথা বলছি, যখন ভালো লাগছে না তো তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। এ ভাই সুপ্রিম কোর্টে যাও তো। চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্ত উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষক। আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড সময় লাগবে না, আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতে। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। কেন দাদা চড়াও হচ্ছে কেন আমাদের উপরে? আমরা চড়াও হয়নি, কেন তারা হাত তুলছে? কোনো বিশৃঙ্খলা হয়নি। যান 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 যান, আপনারা তৈরি করছেন বিশৃঙ্খলা। যান, মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। চলুন। কারা এরা? আপনি কি সব্যসাচী আছেন? ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে আদর করবে না? টিভি 9 এর অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই, আপনি আদর করবেন? চলুন। সব্যসাচী দত্ত কেন, পৃথিবীর অনেক দত্তই এমন গর্তে কাঁচা পা দিয়েছে। সংবাদপত্রের অফিসে ঢোকা, সংবাদ মাধ্যমে অফিসে ঢোকা, গাল টিপে দিয়ে আসা। সব্যসাচীবাবুর জানা নেই বোধ হয় 34 বছরের শাসনের উত্তরাধিকার যাদের কাছ থেকে পেয়েছেন, তারা এই বাংলার সর্বাধিক প্রচারিত একটি সংবাদপত্রের দপ্তরে ঢুকে গাল শুধু টেপেননি, সেই দপ্তরের সামনে 1 বছর প্রায় অবস্থান করিয়েছিলেন। যারা 34 বছর শাসন করেছিলেন তারা দেখুন কেমন কোথায় মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছেন আক্ষরিক অর্থেই। আর সেদিন যাদের দপ্তরের সামনে ওটা বসানো হয়েছিল তারা অন্য সংবাদ মাধ্যম, অন্য সংবাদপত্র, কিন্তু শতবর্ষ প্রাচীন ভারতের স্বাধীনতা সংগ্রামের আদর্শের সঙ্গে যুক্ত সেই সংবাদপত্রটির নাম করে অথবা না করে একটা কথা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলে দেওয়া যায়, আসলে যে কোনো সংবাদপত্রকে আক্রমণেরই সাজা এভাবেই পেয়ে থাকেন রাজনীতিকরা। আমি সংবাদ মাধ্যম নিয়ে চিন্তিত নই, আমি বরং অনেক বেশি চিন্তিত যে রাজ্যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা লালচুল কানেদুল গুন্ডাদের লাথি খান, রাস্তায় ফেলে যাদেরকে মারা হয় তাদের নিয়ে, সেই রাজ্যকে নিয়ে। আমার সঙ্গে আজকের বিতর্কে যারা উপস্থিত তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের বিষয়টা কি, ইস্যুটা কি। আজকের বিতর্কের বিষয় চাকরি বাঁচানো অতীত, শিক্ষক পেটানোই ভবিষ্যৎ। বারবার তো তৃণমূলের পক্ষ থেকে এই আশ্বাস এসছে, প্রতিশ্রুতি এসছে, বাঁচিয়ে দেবো, আমরা আছি ঠিক বাঁচিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি চাকরি তো বাঁচাইনি, প্রাণে বাঁচবে কিনা সন্দেহ। রাস্তায় ফেলে লাঠি হেলমেট কোনটা বাকি রেখেছে? সব্যসাচী দত্ত কি আজ শুরুয়াত করলেন, উদ্বোধন করলেন? এটা নতুন সিনেমার ক্ল্যাপস্টিক ফার্স্ট শট ছিল। আমার সঙ্গে উপস্থিত যে প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, মত থেকে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন শুভম বন্দ্যোপাধ্যায়, সিপিআই নেতা। আমার ঠিক ডান দিকে সব্যসাচী, মাফ করবেন, সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয়। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন দীপ্তাশ যশ, বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন মেহবুব মণ্ডল, যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা নিজেদের যোগ্যতার পরিচয়টা সরকারের কাছ থেকে, সরকারের ওই রহস্যজনক হারিয়ে যাওয়া সিন্ধুকের ভিতর থেকে বের করে নিয়ে আসতে চাইছেন। তার কারণ সরকার বা এসএসসি আসলে সব জানে, কারা যোগ্য কারা অযোগ্য সবটা তাদের কাছে আছে। মেহবুব তাদেরই অন্যতম। আজ মেহবুবকে দিয়েই কথা শুরু করতে পারতাম, কিন্তু মেহবুবরা আক্রান্ত, তাদেরকে ফেলে পেটানো হচ্ছে রাস্তায়। সেই ছবিটা থাকবে আজকে সারাক্ষণ। আমি কথা শুরু করবো আজকে সৌরভপ্রিয় বাবুকে দিয়ে। সৌরভপ্রিয় বাবু, অন্তত 1 মিনিটই সময় পাবেন শুরুতে। মেহবুবদের সমর্থনে আজকে কিছু বলতে পারবেন? সব্যসাচী দত্তকে নিন্দা করে কিছু বলতে পারবেন? 1 মিনিট সময়। দেখুন, পরিস্থিতি যেভাবে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল, ওখানে শিক্ষকদের আন্দোলন তারা করতেই পারে, কিন্তু সব্যসাচী দত্ত তিনি বিধায়কও নন বা শিক্ষামন্ত্রীও নন বা সুপ্রিম কোর্টের কোনো আইনজীবীও নন।
তার গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়া এবং তাকে ধাক্কাধাক্কি করার চেষ্টা করা এবং তাকে হেনস্থা করা এবং তার কাছে চাকরি ফিরে চাওয়া বা তাকে জুতো দেখানো বা তাকে চোর বলা, এই ধরনের কাজগুলো যদি কোনো সভ্য সমাজের একজন শিক্ষক করে থাকে, একজন মানুষের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তার সঙ্গে সিকিউরিটি গার্ড ছিল এবং তার গার্ডরা ছিল। ফলে ওই সময় সে যে ধরনের আচরণ করেছে, যদিও সেটা সমর্থনযোগ্য নয়, তবু একটা মানুষের বাঁচার অধিকার থাকার জন্য সেই সময় সব্যসাচী দত্তকে চাকরি দেবে? আর সব্যসাচীর গাড়ির চাকার সামনে শুয়ে পড়লে চাকরি প্রার্থীরা কি চাকরি পেয়ে যাবে? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, যদি ওরা গাড়ির চাকার সামনে শুয়ে পড়লে এবং সব্যসাচী দত্তকে ধাক্কাধাক্কি করলে যদি চাকরি ফেরত পায়, আমি সব্যসাচী দত্তকে বলবো যে আপনি প্রতিদিন যান, চাকরি প্রার্থীরা আপনাকে ধাক্কা দেবে, তাহলে ওরা একটা একটা করে চাকরি পাবে। এবং আমরা তৃণমূলের কর্মীরা, নেতারা সবাই তৈরি আছি এই ধাক্কা খাওয়ার জন্য, যাতে ওরা চাকরিটা পায়। বিষয় সেটা না। সুপ্রিম কোর্ট সময় গেছে। সৌরভপ্রিয়বাবু, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের নেতাদের গাড়িগুলো কি সোনায় বাঁধানো, মানে টোকা পড়তে পারে আশঙ্কা হয়? কেন বলছি, ধরুন ব্রাত্য বসুর গাড়ির সামনে শুয়ে পড়েও যাদবপুরের পড়ুয়ারা গোটা বাংলা জুড়ে তাদের যে দাবি ছিল কলেজের ছাত্র সংসদ নির্বাচন আদায় করে আনতে পারেননি, এটা ওরাও জানতেন গাড়ির সামনে শুয়ে পড়ে এটা আদায় করা যায় না। সব্যসাচী দত্তরও জানার কথা যে তার গাড়ির সামনে শুয়ে পড়ার কারণটা নিশ্চয়ই এটা না যে সব্যসাচী দত্ত চাকরি দিতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়ে দিতে পারছেন না, দেব করছেন কিন্তু দিতে পারছেন না, বাঁচাতে পারছেন না। কি করে সব্যসাচী দত্ত কোন না না আমি বলতে পেরেছি, আমি বলছি তৃণমূল কংগ্রেস নেতাদের সৌরভবাবু, তৃণমূল কংগ্রেস নেতাদের গাড়ির সামনে শুয়ে পড়লে এত রেগে যান? যদি এই ধরনের এই পরবর্তীকালে যদি বিজেপির কোনো নেতার গাড়ি বা সিপিএম বিকাশ রঞ্জনের গাড়ির সামনে যদি কেউ শুয়ে পড়ে এইভাবে, সেই প্র্যাকটিসটা ভালো হবে তো? না, আমি কথা জিজ্ঞাসা করছেন যে এত রেগে যান কেন? না, রেগে যাওয়ার তো বিষয় না। মানে রেগে যাওয়ার কি ছিল? তো একজন জনপ্রতিনিধি যত মাথা ঠান্ডা করার কথা। গাড়ির সামনে শুয়ে পড়া হচ্ছে, যে ধরনের কালচার সিপিএম এবং বিজেপি একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার হাঞ্চ আছে, জিজ্ঞাসা করব। আমার হাঞ্চ আছে, জিজ্ঞাসা করব। হাঞ্চ, জাস্ট হাঞ্চ। সব্যসাচী দত্ত আজকে জিজ্ঞাসা করছিলেন আমাদের প্রতিনিধিদের টিভি9 কোথা থেকে টাকা পায়। আর যেরকম নেতারা সবসময় রাজনৈতিক দলে বিপদে পড়লে যেটা করে থাকে আর কি, আগে তো মিডিয়াকে অ্যাটাক করে, মিডিয়ার টাকা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, নিজেদের বাড়ি ঘর দর কোন টাকায় তৈরি, কোথায় কোন নামে কার নামে কত বেআইনি সম্পত্তি করেছে সব দ্রুত ভুলে যায় আর কি। জিজ্ঞাসা করছেন কোথাও কি তৃণমূল কংগ্রেস নেতাদের মনে এরকম কোনো সন্দেহ কাজ করে যে এই গাড়িটা যার পয়সায় পাওয়া বা যেখান থেকে পাওয়া বা যে পথে পাওয়া, বেশিক্ষণ গাড়িটার সামনে লোকজন শুয়ে থাকলে গাড়িটার ছবি উঠলে সেটা ধরা পড়ে যেতে পারে, গাড়ির সামনে শুনে এত রিয়াক্ট করে কেন? না, আমি অনির্বাণ, এটা খুব মানে তোমার মতন সাংবাদিকের কাছ থেকে এই ধরনের প্রশ্ন একদম আশা করি না। আমি তো তোমাকে একটা কথা বারবার বলছি, নেতাদের গাড়ির সামনে শুয়ে পড়লে হু ইজ সব্যসাচী দত্ত? সব্যসাচী দত্ত চাকরি দেওয়ার কে? সব্যসাচী দত্ত কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে তিনি রায় দিলে এদের চাকরি হয়ে যাবে? কিছু শিক্ষকের এই অসভ্যতার জন্য এদের আন্দোলনটা বদনাম হচ্ছে এবং আন্দোলনটা বিপথে পরিচালিত হচ্ছে। সৌরভপ্রিয়বাবু খুব গর্বের সঙ্গে একটা উত্তরাধিকার দাবি করেন। আমিও বলবো, আমিও ভারতীয় হিসেবে গর্বের সঙ্গে সেটা স্মরণ করি। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর আন্দোলনের কথা আপনি জানেন, আপনি তো কংগ্রেসের উত্তরাধিকার দাবি করেন রাজনৈতিকভাবে। তো ওই শুয়ে পড়া মহাত্মা গান্ধী এবং তার সঙ্গী সাথীদের সামনে তখনও মহাত্মা হননি, ঘোড়সওয়ার পুলিশ ছুটি দিয়েছিল ইংরেজরা। আমি ঠিকই করেছিল বলছেন, মানে ইংরেজ যা করেছে সব্যসাচী দত্তরা পথেই চলেছেন, ব্রাত্য বসুরা পথেই চলেছেন। আমি সরাসরি চলে আসবো দীপ্তাশ্ব যশ আপনার কাছে, আজকের ঘটনাক্রম অনির্বাণ, সমাজে সব থেকে বেশি গুরুত্ব থাকে আমাদের সিভিক সোসাইটিতে শিক্ষকদের। আর আমরা কি দেখলাম, শিক্ষকদের কখনো পুলিশ লাথি মারছে, কখনো লাল চুল কানে দুল, যাদের সঙ্গে বোধহয় শিক্ষার দূরতম কোনো সম্পর্ক নেই, তারা নেতার মাসলম্যান হয়ে তাদেরকে পেটাতে নামছে। এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের চিত্র। একদিকে যখন দেশ সীমান্তে লড়ছে, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে লড়ছেন এবং সেখানে সৌরভপ্রিয় বাবুরা বলছেন এরকম হলে তো এরকম হবেই, এভরি অ্যাকশন উইল হ্যাভ অ্যান অপোজিট রিয়াকশন। তাহলে সেই হিসেবে আমায় বলতে হয়, যেদিন মমতা ব্যানার্জিকে রাইটার্স থেকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল সৌরভপ্রিয় বাবুর যুক্তি অনুযায়ী, সেটাও তাহলে ঠিক, কারণ রাইটার্সে বসে সেদিন মমতা ব্যানার্জি সরকার ফেলতে পারতেন না, তাকে ভোটে জিতে সরকার ফেলতে হয়েছে পরবর্তীকালে। তাহলে সেদিন জ্যোতি বসু ঠিক ছিলেন, এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন। আজকে উনি বলছেন কোর্ট অর্ডার, একটা কথা বারে বারে বলছেন কোর্ট অর্ডার। আচ্ছা, কোর্ট অর্ডারে তো যে 8,500 চিহ্নিত টেন্টেড, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার কত দূরে গিয়েছে আমাদের কাছে কোনো উত্তর নেই। রিভিউ পিটিশন বলছেন, রিভিউ পিটিশনে কি রিভিউ পিটিশন, কোনটা রিভিউ চেয়েছেন সেটা কাউকে জানিয়েছেন? জানাননি। এর আগে বলেছিলেন ওএমআর সমস্ত পাবলিশ করবেন নির্দিষ্ট দিনে, ওএমআর পাবলিশ করেছেন, করেননি। এবার আমার প্রশ্ন, আজকে সব্যসাচী দত্ত বলেছেন না মোদিকে গিয়ে বলুন, মোদিকে গিয়ে বলতে বলে এর আগে আরেক দল বলে গেছিল, তাদের কি অবস্থা হয়েছে পাকিস্তানের আমরা সবাই দেখেছি। এই সব্যসাচী বাবুদেরও, এদের আজকে পুলিশ আছে, সরকার আছে, ক্ষমতার সঙ্গে থেকে এত দম্ভ। ওনার যদি এতই ওনার ওয়ার্ড করছেন, উনি একটা ভোট পৌরসভার ভোট
ছাপ্পা ছাড়া জিতে দেখান। না, উনি তো দুর্ভাগ্যজনকভাবে আমার দলের হয়েই উনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, এবং যে বিধানসভায় আমরা লোকসভা ভোটে 25,000-এরও বেশি ভোটে এগিয়েছিলাম, সেই বিধানসভাটাকে হারিয়ে তারপরে 6 মাস পরে আবার দল পুনর্মুসিক ভব হয়ে ফিরে গেছে। সময় শেষ হয়েছে, আমি শুভমের কাছে আসবো। শুভম, আপনার 1 মিনিট। প্রথম কথা হচ্ছে অনির্বাণদা, যে কোনো ন্যায্য আন্দোলন, জীবন মরণের যে আন্দোলন, সেই আন্দোলন ভাঙার ক্ষেত্রে এই তৃণমূল সরকারের দুটো বাহিনী আছে, একটা পুলিশ বাহিনী আর একটা হচ্ছে দলীয় গুন্ডা বাহিনী। গতবার পুলিশ বাহিনীকে সামনে ঠেলে দিয়েছিল, পুলিশ বাহিনী এই শিক্ষকদের লাথি মেরেছিল, আমরা দেখেছিলাম, অত্যাচার করেছিল, লাঠিপেটা করেছিল, আমরা দেখেছিলাম, এবং সেটা নিয়ে যে ব্যাপক সমালোচনা হয়েছিল গোটা রাজ্য জুড়ে, তার জন্য আজকে সংগঠিতভাবে দলীয় গুন্ডা বাহিনীকে এগিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা সংগঠন করি আমরা জানি এই এতগুলো গুন্ডা মস্তান তারা মুহূর্তের মধ্যে এমনি চলে আসে না, এটাকে সংগঠিত করতে হয়। সুতরাং একদম তৃণমূলের ওপর মহলের নির্দেশে, হতে পারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সব্যসাচী দত্ত এবং তার গুন্ডা বাহিনী তারা ওখানে হাজির হয়েছিল। আর তৃতীয়ত হচ্ছে, আজকে আমরা দেখছি একদিকে যখন ওই আক্রমণ হচ্ছে, একদিকে সংবাদ মাধ্যম এবং শিক্ষকরা, আর উল্টো দিকে তাদেরকে মারছে, তাদেরকে আক্রমণ করছে। উল্টো দিকে দেখুন পাশাপাশি দাঁড়িয়ে আছে ওই লাল চুল কানে দুল তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ পাশাপাশি। এটা হওয়ার কথা কি ছিল? ওই গুন্ডা বাহিনীর উল্টো দিকে তো পুলিশ বাহিনী থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম তারা পাশাপাশি একসাথে আক্রমণ করছে, গুন্ডা বাহিনীকে আটকাচ্ছে না, উল্টে গুন্ডা বাহিনীর পাশে দাঁড়িয়ে মদত দিচ্ছে পুলিশ বাহিনী। সুতরাং এই সরকার যে অবস্থায় গেছে, এই সরকারের নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। রাজ্যের মানুষকে চরমভাবে লজ্জিত করছে যে এরকম একটা সরকার আমাদের রাজ্যে ক্ষমতা। সময় শেষ হয়েছে শুভম, আমি মেহবুবের কাছে আসবো, কিন্তু মেহবুবের কাছে আসার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং খবর আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই বিকাশ ভবনের কার্নিশ থেকে ঝাঁপ এক মহিলার। চাকরিহারাদের বিক্ষোভের মাঝে বিকাশ ভবনের কার্নিশ থেকে ঝাঁপ এক মহিলার, পায়ে চোট পেয়েছেন তিনি। ওই মহিলার দাবি, পরীক্ষার রেজাল্ট কবে সেটা জানতে তিনি বিকাশ ভবনে এসেছিলেন। এই মুহূর্তে আমাদের 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একে একে আমি প্রত্যেকের কাছে যাব, এই মুহূর্তের পরিস্থিতিও জানতে চাইব। বিক্ষোভকারীরা গেট আটকে রাখায় নাকি মহিলা কার্নিশ থেকে ঝাঁপ দেন, এমনটাই তিনি দাবি করেছেন। তিনি এসেছিলেন নাকি রেজাল্ট কবে সেটা জানতে। যদিও এই জানতে চাওয়ার মধ্যে একটা অদ্ভুত বিষয় রয়েছে, তার কারণ রেজাল্ট কবে এটা জানতে এখন সাধারণভাবে কেউ বিকাশ ভবনে আসেন না, এগুলো সংবাদ মাধ্যমে বা ওয়েবসাইট থেকে সরাসরি খবর পাওয়া যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, ওই মহিলার বাড়ি যাওয়ার তাড়া ছিল এবং সম্পূর্ণ অবরুদ্ধ বিকাশ ভবনের সামনে রাস্তা পর্যন্ত পৌঁছতে না পেরে বিকাশ ভবনের কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছেন ঠাকুরপুকুরের বাসিন্দা মহিলা। আমার সঙ্গে যে 3 জন প্রতিনিধি রয়েছেন, আমি একে একে তাদের সঙ্গে কথা বলতে যাবো। আমার সঙ্গে সুপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন সুজয় এবং আমার সঙ্গে রয়েছেন কৌস্তব। একেবারে শুরুতে সুপ্রিয়, আমি আপনার কাছে যাব, তোমার কাছে যাব সুপ্রিয়, ঠিক কি ঘটেছে বিকাশ ভবনের এই কার্নিশ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনাটা যদি একটু বিস্তারিতভাবে জানা যায় আমাদের পক্ষে। প্রথমেই যেটা বলবো যে আজ বেলা 12:30টার পর থেকে এই বিকাশ ভবনের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস পুরোটাই কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যারা নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের দখলে চলে গেছে। এবং সেই জায়গা থেকে এই যে ছবিটা এখনও দেখানোর চেষ্টা করব, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেছে ইতিমধ্যেই। বিকাশ ভবনের যে গেটগুলো রয়েছে সামনে পিছনে বা আশপাশের যে কটা গেট রয়েছে, সব কটা গেটেই কিন্তু এই আন্দোলনকারীরা তারা অবরুদ্ধ করে রেখেছেন। এবং বিকাশ ভবনের যারা কর্মী বা আমলা রয়েছেন, কাউকেই ভেতর থেকে বাইরে যেমন বেরোতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে ভেতরেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সেই জায়গা থেকে আন্দোলনকারীরা যেটা বলছিলেন যে যারা বিভিন্ন প্রয়োজনে বা কাজে আজকে বিকাশ ভবনে এসছেন, এসে আটকে পড়েছেন, তাদের যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তারা বেরিয়ে আসতে দেবেন। কিন্তু এক মহিলা ঠাকুরপুকুরের বাসিন্দা, তিনি তার খুব ব্যস্ততা ছিল, সেই কারণে তিনি যেহেতু অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, বেরোতে পারছিলেন না, দোতলার কার্নিশ থেকে তিনি বেরিয়ে আসার জন্য ঝাঁপ দিয়েছিলেন, তিনি আহত হয়েছেন, তার পায়ে আঘাত লেগেছে। তবে এখনো পর্যন্ত বাকি যারা কর্মীরা রয়েছেন, আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু দেখানোর জন্য, যদিও ওপরের দিকটা আলো সেভাবে নেই, পর্যাপ্ত আলো নেই, অন্ধকারে কতটা বোঝাতে পারবো জানি না। তাহলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। সুপ্রিয়, আমি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি কৌস্তবের কাছে। কৌস্তব আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, তুমি যেখানে রয়েছো সেখানে কি ঘটছে এবং এই যে কার্নিশ থেকে ঝাঁপ দিচ্ছেন এক মহিলা বাড়ি ফিরতে না পেরে বা তার আর্জেন্সির জায়গা থেকে, এবং তারা সাধারণভাবে স্বাভাবিক নিয়মে ফিরতে পারছেন না, এরা তো কোনোভাবে নিশ্চয়ই আন্দোলনকারীদের লক্ষ্য নন। এরকম ঘটনা ঘটছে, আন্দোলনকারীরা কি বলছেন?
দেখো, আন্দোলনকারীরা কিন্তু সাফ জানান যে যখন ওই মহিলা ওরমভাবে নিচে লাফ দেন তখন আন্দোলনকারীরা জানতে চান যে আপনি কে, আপনি কেন এইভাবে লাফ দিলেন ওপর থেকে। তখন আন্দোলনকারীরা তার কাছ থেকে সুনির্দিষ্ট একটা কাগজ দেখতে চেয়েছে বা আইডেন্টিটি প্রুফ দেখতে চেয়েছে যে আপনি কিসের জন্য এখানে এসেছিলেন, কিন্তু সেই মহিলা তখনও কিন্তু সেই কাগজ বা আইডেন্টিটি প্রুফ তখনও পর্যন্ত আন্দোলনকারীদের দেখাননি। এবং আমরা তার কাছে বারংবার জানার চেষ্টা করি যে আপনি কে, আপনি হঠাৎ করে কেন লাফ দিলেন। তিনি পারিবারিক ঘটনার কথা বলেন, তিনি বলেন যে তার মা অসুস্থ, তিনি আটকে রয়েছেন এবং তার জন্য তিনি বেরোনোর জন্য, দ্রুত বেরোনোর জন্য ওইভাবে ওরমভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দোতলার ওই নিচ থেকে তিনি লাফ দেন এবং তার পায়ে কিন্তু গুরুতর চোট হয় এবং দীর্ঘক্ষণ তিনি এখানে ওইভাবেই আটকে ছিলেন এবং তার পায়ে কিন্তু তিনি গুরুতর চোট পেয়েছিলেন। এবং তারপরে মানবিকতার খাতিরে শেষ পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা সেই মহিলাকে ছেড়ে দেন এবং সেই মহিলা কিন্তু এই মুহূর্তে এই বিকাশ ভবন ছেড়ে বেরোতে পারেন। কারণ একটাই কথা যে আন্দোলনকারীরা তারা বলেন যে আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কাগজ বা ঠিকঠাক কাগজ যদি দেখাতে পারতেন তাহলে আমরা আগেই ছেড়ে দিতাম, কিন্তু মানবিকতার খাতিরে সেই মহিলাকে তারা ছেড়ে দেন। কিন্তু সেই মহিলা শেষ পর্যন্ত কিন্তু সেই আইডেন্টিটি প্রুফ দেখাতে পারেননি। এবং এই মুহূর্তে আমি তোমাকে বিকাশ ভবনের ছবিটা দেখাতে বলবো। দেখো, বেশ, আমার সঙ্গে থাকো, আমি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, তুমি যেখানে রয়েছো সেখানে কি বলছেন আন্দোলনকারীরা, তারা কতক্ষণ থাকবেন আজকে? আজকে কি তাদের সারা রাত থাকার কর্মসূচি বা কতদিন থাকার তাদের ইচ্ছে রয়েছে এখানে? অনির্বাণ, দেখো, আরও এক রাত দখল দেখতে চলেছে শহর কলকাতা। আমি বিকাশ ভবনের অপর একটি গেটে রয়েছি, আমার সঙ্গে সেই শিক্ষকরা রয়েছেন। আমি সরাসরি মাস্টারমশাইদের সঙ্গে কথা বলি যে আজকে কি আপনার সারা রাত বিকাশ ভবনে থাকবেন? দেখুন, শুধু সারা রাত নয়, আমাদের যত সময় না পর্যন্ত আমরা যারা যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে যেতে পারছি এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এসে আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, ধর্নার সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন আমাদের চলবে। আমাদের একটাই দাবি, যারা যোগ্য শিক্ষক, আমাদের যেখানে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করেছে এবং 14 রকম যে দুর্নীতি হয়েছিল তার কোনো একটি ধারাতেও আমাদের কিন্তু কোনো রকম নাম নেই, কিন্তু তার সত্ত্বেও সমগ্র প্যানেলটিকে ক্যান্সেল করা হয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক, একটা হতাশাকর দৃষ্টান্ত। রাজ্য সরকার যদি ইতিপূর্বে সমস্ত তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সরবরাহ করতেন তাহলে কিন্তু আজকে আমাদের এই বিকাশ ভবন অভিযানের কোনো প্রশ্নই আসতো না। এই যে আজকে আমরা বিকাশ ভবন অভিযান করেছি, এই দায় কিন্তু রাজ্য সরকারের। কারণ রাজ্য সরকার যদি ইতিপূর্বে সঠিক তথ্য উপস্থাপন করতেন তাহলে আমাদের এই রাত দখল, অর্থাৎ আন্দোলনকারীরা যাবতীয় দুর্ভোগের জন্য যারা আটকে পড়েছেন তাদের ক্ষেত্রে এই দুর্ভোগের জন্য রাজ্য সরকারকে এবং এসএসসিকে দায়ী করছেন। অন্যদিকে আরো এক নাটক বিকাশ ভবনের সামনে, আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিজেপি নেতাদের বাধা পুলিশের। সজল ঘোষ এবং কৌস্তব বাগচিকে আটকে দিল পুলিশ। বিকাশ ভবনে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিজেপি নেতাদের বাধা, সজল ঘোষ এবং কৌস্তব বাগচিকে আটকে দিল পুলিশ। बताइए ना, क्यों आप रोक क्यों रहे हो? कौन सा ऑर्डर से रोक रहे हो? मैं एक हिंदुस्तान का नागरिक हूँ, मैं नहीं क्यों नहीं जा सकता? आप मुझे इस बात का जवाब दीजिए। आप फालतू का ना एक नया हंगामा कर रहे हैं, इसमें कोई फायदा नहीं। मैं यहीं पर बैठ रहा हूँ, तो क्या है, वहाँ पर जाने से मैं कौन सा क्या कर सकता हूँ? लेकिन आप लोग रोक क्यों रहे हो? आप रोक क्यों रहे हो वो तो बताइए। না, পুলিশের কাছে কোনো উত্তর নেই। আমি সৌরভ বাবু, আমার বিরতিতে যেতেই হবে, দ্রুত 30 সেকেন্ড আমার মনে হয় প্রশ্নটা উত্তর দিয়ে দেওয়া যায়। সব্যসাচী দত্তের লালচুল কানেদুল গুন্ডাদের বাধা নেই, সজল ঘোষ আর কৌস্তব বাগচিকে বাধা কেন? পরিষ্কার কথা হচ্ছে, পুলিশের কাছে নির্দেশ আছে। সব্যসাচী বাবু, আমার নাম সৌরভ প্রিয় দত্ত, আমার নাম সৌরভ প্রিয় দত্ত। আমি বলছি যে ওখানে সব্যসাচী বাবুকে সকালবেলায়, প্লিজ সকালবেলায় সব্যসাচী বাবুকে ওখানে আটকে দেওয়া হয়েছিল, পুলিশ বলেছিল আপনারা যাবেন না। সজল ঘোষ, কৌস্তব বাগচি এখন সব্যসাচী দত্তকে আটকালিকারী ঘটনা, না বলেছিল যাবেন না, আপনি ওখানে যাবেন না, কিন্তু ওখানে উপরে এসেছিল। আর এই সজল ঘোষ আর কৌস্তব বাগচি এখন মিডিয়ার টিআর, কিন্তু আলটিমেটলি পুলিশের ওই আটকে দিচ্ছে অভিনয় পেরিয়ে লালচুল কানে সজল ঘোষ চাকরি পিটিয়েছে। সজল ঘোষ কি চাকরি দেবে না কৌস্তব চাকরি দেবে? আমি জিজ্ঞেস করছি। আমরা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর আপনাদের সামনে আবারও নিয়ে আসছি অনির্বাণের চক্রবর্তীর আজকের এই বিতর্ক এবং ওই রাজ্যে আপনাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ওই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসছি যেখানে যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রত্যেক দিন রাস্তায় ফেলে হয় পুলিশ পেটায়, নয় তৃণমূলের গুন্ডারা পেটায়। সেই রাজ্যে আপনাদের স্বাগত জানাতে ফিরে আসবো। মেহবুব, আমি আপনার কাছে আসবো। আজ মানে এর আগে আপনারা অফিসিয়াল পুলিশের মারধর খেয়েছেন, আর আজকে আপনারা আনঅফিসিয়াল, মানে কি পুলিশ বলবো নাকি বলবো না, আপনারা গুন্ডাই বলছেন। নিশ্চয়ই পুলিশ নয় তো। আমি দুটো জিনিস, পুলিশ ছিল দাঁড়িয়ে, পুলিশ ছিলেন কিন্তু পুলিশ মারেননি, কারণ পুলিশের মারার পরে তো অনেক সমালোচনা হয়েছিল। তা এখন বিকল্প পন্থাই নেওয়া হয়েছে বলেই আমরাও মনে করছি।
স্যার বললেন যে আত্মরক্ষার প্রয়োজনে মারধর করা হয়েছে, মানে ওনার আত্মরক্ষার অধিকার আছে। প্রথমত আপনাদের ফুটেজগুলো একটু দেখান, যেখানে দেখানো হয়েছে যে একজন শিক্ষক বা শিক্ষিকা কোনোভাবে ওনাকে আক্রমণ করেছেন বা ওনাকে ধাক্কা দিয়েছেন বা ওনার কলার ধরেছেন, একটা ফুটেজ আপনারা দেখাতে পারবেন না। প্রথমত ওখানে ওরা স্লোগানিং করছিলেন, ঠিক আছে, তো সেই স্লোগান চলছিল। পাশাপাশি বিকাশ ভবনের যে গেট সেটা অবরুদ্ধ ছিল, এই কারণেই কারণ আমরা 7 দিন 8 দিন ধরে দেখা করার চেষ্টা করছি। আমাদের যে চাকরি আজকে সংকটে পড়েছে সেটা তো দুর্নীতির কারণে। এবং এখনও যখন আমরা রিভিউ পিটিশনে চলে গেছি, যার স্ট্যাটিস্টিক্যাল যদি মানে সাকসেস দেখেন সেটা 1%ও কম, সেই জায়গাতেও আমরা সরকারের যদি সহযোগিতা না পাই, সেখানেও যদি মানে মুখ লুকিয়ে কাজ করা হয়, তাহলে তো আমাদের মধ্যে এই মানে এই অ্যাগ্রেসিভ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এতদিন ধরে বসে বসে আমরা শুধু একটা কথাই দাবি করছি, আমাদের সঙ্গে দেখা করুন। ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট প্রশ্ন হচ্ছে, এই যত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে এরা লোকসভা বিধানসভা নির্বাচন করেছেন, এমনকি যে নিয়ে এখানে এসেছিলেন আজকে লাত মারলেন, তিনি নিজেও যখন ভোট হিসাবে জনপ্রতিনিধি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার বা তার হচ্ছে কাউন্টিং অফিসার হিসাবে এরা সবাই ছিল। তাহলে আমাদের যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার এই চাকরির জন্য 7 বছর চাকরি করার পর, তাহলে তো ওনাকে আবার নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, কারণ আমরা তাদের ভোট করিয়েছিলাম, আমরা তাদেরকে নির্বাচন করেছিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওনার মারধর, এবার যারা মারধর করলে খুব ইন্টারেস্টিং। আপনি প্লিজ আমার সঙ্গে থাকুন, আমি আপনার কাছে ফিরবো। সৌরভবাবু এটা উত্তর দিতে পারবেন? আপনারা মাঝে মাঝে বলেন না কথায় কথায়, দীপ্তাশবাবুর হয়তো মনে থাকবে, শুভমের মনে থাকবে কিনা জানি না, যখনই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের আসার প্রসঙ্গ ওঠে, তখনই সৌরভবাবু আমি শুনেছি, বিশেষ করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গে আপনারা বারবার বলতেন। তাহলে শান্তনু ঠাকুর যে নির্বাচিত হলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেন, উনি তাহলে নাগরিক নয়, নাগরিক না হয়ে মন্ত্রী হয়ে গেলেন। তাহলে আপনারাও এটা ভাবুন সৌরভবাবু, এরা যদি চাকরি ফেরত পাওয়ার জন্য আরেকবার পরীক্ষা দিতে হয়, তাহলে আপনারা কোন প্রিসাইডিং অফিসারদের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচনে জনপ্রতিনিধিদের নির্বাচিত করলেন? আরেকবার কোন নির্বাচন করেন? না, ব্যাপার হচ্ছে ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী মেহবুব যে কথাগুলো বলছে, এটা ঘোড়ার ডিমের মতন কথা শোনাচ্ছে। আমার আপনাদেরগুলো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, মানে আপনাদেরগুলো ঘোড়ার ডিম ছিল। আমি বলছি না, ভারতীয় সংবিধান যা বলে, আপনাদের মেহবুব যা বলছে আমার একটা স্পষ্ট কথা হচ্ছে, উনি আরেকটা কথা বলেছিলেন, চাকরি মানে সব্যসাচী বাবুকে ধরলে কি চাকরি ফিরে পাবে? তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, বিকাশ ভবনের যে গেটটা তোমরা ভেঙেছো, সব্যসাচী বাবু আজকে মারলেন এবং বললেন আমি 30 সেকেন্ডের মধ্যে সরিয়ে দেব। আমার প্রশ্ন হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে দাবি আদায় করলেন না কেন আপনারা? আমি বলছি সরকারি আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, যাদের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের মধ্যে সব্যসাচী বাবু যে টাকা দেননি, তার কি গ্যারান্টি আছে? জজের ঘরে ঢুকে গেছে, আমরা পারবে সেখানে জজের ঘরে দাঁড়িয়ে নিয়ে সৌরভকে জজের রায়টা দিয়েছে, জজের রায় দিয়েছে এবং তাহলে কি তারা আপনার যিনি ফোন ছুঁড়ে ফেলেছিলেন অনুব্রত মন্ডল কে ছিলেন? সবাই মিলে সৌরভবাবু আমাকে একটা কথার উত্তর দিন, একটা কথা, জাস্ট একটা কথার উত্তর দিন। আপনি বলছিলেন না ভাঙচুর সরকারি সম্পত্তি, আচ্ছা সৌরভবাবু আপনি বলুন, আমি খুব খোলাখুলি জিজ্ঞাসা করছি, আপনাদের সরকারি সম্পত্তি ভাঙচুরের কথা আপনাদের মুখে মানায়? বিধানসভা ভাঙচুরের ছবিটা ভুলে গিয়েছেন? ভুলে গিয়েছেন? বলুন না, মানে তৃণমূল কংগ্রেস বলবে না না না, মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। কি শিক্ষা নিয়েছেন? এর আগে প্রচুর বন্ধ করাটা ঠিক নয়। সৌরভবাবু সরকারি সম্পত্তি সত্যি শিক্ষা নিয়ে থাকেন না, সেখান থেকে সৌরভবাবু প্লিজ আজকে আমরা ঠিক করেছি না এই ধরনের। আরে লেকচার দিয়ে কি হবে? কত সময় লাগে? লেকচার না, লেকচার না, লেকচার কত সময়? এক মিনিট, এক মিনিট প্লিজ প্লিজ, আমি সবাইকে বলছি প্লিজ 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 প্লিজ, না 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 প্লিজ প্লিজ প্লিজ। সৌরভবাবু আমাকে এক এক করে উত্তর দিন, এক এক করে উত্তর দিন। মানুষ অতীত থেকে শিক্ষা নেয় তো? আপনি একটু আগে মেহবুবকে বলেছেন বিকাশ ভবনের গেটটা ভেঙেছে, এটার দাম দিতে পারবেন? আচ্ছা যদি তৃণমূল কংগ্রেস ধরেন, না না জিজ্ঞাসা করছি, সরকারি সম্পত্তি আপনি বলেছেন পারবেন আপনারা করে দিতে। আমি বলছি সৌরভবাবু আপনি আপনাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আপনারা যদি অতীত থেকে শিক্ষা নিয়ে থাকেন, বন্ধ করতেন, এখন আর করেন না, খুব ভালো কথা। তো এর আগে বিধানসভা ভাঙচুর করবার সময় যে বিপুল পরিমাণের সম্পত্তি, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন আপনারা বিধানসভা ভাঙচুরের সময়,
তাহলে ও টাকাগুলো দিয়ে দেবেন তো? না না, আমি পশ্চিমবঙ্গ সরকার তো বলেই দিন, এটা বলি দিন না, টাকাগুলো দিতে হবে। একটু আগে বলি, আমি এটা বলিনি, না না, আমি বলেছি এটা করে কি চাকরি পাওয়া যাবে? সেটা পারে সই কোর সরকারি বিধানসভা। আচ্ছা আমি একটা কথা বলি, এক মিনিট মেহবুবের একটা কথা শুনুন, আমি দেব সময় দেব, রিকোয়েস্ট 30 সেকেন্ড হাত জোর করতে আমরা 30 সেকেন্ড দেব। 30 সেকেন্ড, আরে হ্যাঁ এক মিনিট বাবু 30 সেকেন্ডে আমরা সব্যসাচী দত্তের মধ্যে কাউকে সরিয়ে দিই না, আপনি 1 মিনিট পাবেন, প্লিজ একটু অপেক্ষা করুন। সম্পত্তি ভাঙচুর প্রসঙ্গে একটা জিনিস বলি, আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি, আমরা সরকার গঠন করি, তারা বিধানসভা এবং পার্লামেন্টে গিয়ে আইন বানায় এই জন্য যাতে সোসাইটিটা ঠিক থাকে। তাহলে সেখানে আইন বানানো হয় ঘুষের বিরুদ্ধেও, সেখানে আইন বানানো হয় যাতে সবকিছু যোগ্যতাই সরকারি চাকরির একমাত্র অবলম্বন এই হিসাবেও। তাহলে জনপ্রতিনিধিরা তারা যদি টাকার বিনিময়ে চাকরি দিল, এইটা কি ওই সরকারি সম্পত্তি ভাঙচুরের থেকেও বড় অপরাধ? এবং তাদের জন্য আমরা যারা আজকে রাস্তায় নামলাম, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, সেটাও কি বড় অপরাধ? মানে তারপরেও তাদের চাকরি গেল, তাদের লাইভলিহুড গেল, এটা বড় অপরাধ। আরো একটা প্রশ্ন, সুপ্রিম কোর্ট সিবিআই একটু ধৈর্য ধরে, আমি বুঝতে পেরেছি বসাটা অসম্ভব, আমি বুঝতে পেরেছি, কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরুন। দীপ্তবাবু ধৈর্য ধরুন, 30 সেকেন্ডের ফয়সালা হয় না এখানে, সব্যসাচী দত্তের কোর্ট নয় এটা, প্লিজ সৌরভবাবু বলুন। আমি একটা কথা মেহবুবকে বলি, মেহবুব তো অনেক কথা বলছে বা তোমরা অনেক কথা বলছো। 1998 সালে সিপিএম এর যে লিডার ছিল প্রশান্ত সুর এবং রবীন্দ্র, সুনন্দা গোয়েঙ্কাকে বেআইনিভাবে চাকরি দিয়েছিল। সুনন্দা গোয়েঙ্কা গভর্নমেন্ট পেতে গ্র্যান্ট পাচ্ছে, প্রোটেকশন পাচ্ছে এবং ইউএসডি স্কেলে পে হচ্ছে। আমাকে বলতে দাও, আমি বলছি ডিসপাইট অফ হ্যাভিং ইউএসডি প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন, আজকে সেই সুনন্দা গোয়েঙ্কা সিপিএম এর নেত্রী, সে আজকে যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। আজকে সেই প্রশ্নগুলো, আজকে কি তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে? বিকাশ বাবুটা কি তার কাছে সিবিআই তদন্ত দেবে বা তাদের হয়ে কি লড়াই, মানে তাদেরকে কি বার করবে যোগেশচন্দ্র কলেজ থেকে? আমরা তো শাস্তি দিয়েছি, আমরা পার্থ চ্যাটার্জিকে দল থেকে তাড়িয়ে দিয়েছি, সে জেল খাচ্ছে। আরে বিকাশ চন্দ্র ভট্টাচার্য কেন জেল খাটবে না? না না, কেন সুনন্দা গোয়েঙ্কা চাকরি করবে? কেন চাকরি করবে সুনন্দা গোয়েঙ্কা? আমি সময় দেবো প্লিজ, সৌরভবাবু আমরা তো শাস্তি দিচ্ছি। সৌরভবাবু প্লিজ, সৌরভবাবু দাবি করছেন আমরা শাস্তি দিচ্ছি। সুনন্দা গোয়েঙ্কার নাম সৌরভবাবুর মুখে শুনলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু শুভম আমি আপনার কাছে আসছি, আপনাদের সময়কার ঘটনা ঠিক কথাই, কিন্তু আমি বুঝতে পারছি না কেন বলুন তো। উনি এক যাত্রায় পৃথক কল করলেন, ঠিক ওই যোগ্য অযোগ্যের কাঁটা আর এই কাঁকড় আর চাল মিশিয়ে দেওয়ার মতো। শুভম আপনার নিশ্চয়ই মনে আছে ওই একই ব্যাচে, মানে অযোগ্যের একই ব্যাচে মানিক ভট্টাচার্যেরও চাকরি হয়েছিল ওই সুনন্দা গোয়েঙ্কার সঙ্গে। মানিক ভট্টাচার্য সম্পর্কে সৌরভবাবু সব কিছু চেপে গেলেন, ওই 98 সাল ওই ব্যাচ, কিচ্ছু বলছেন না। মানিক ভট্টাচার্যকে আজ পর্যন্ত তৃণমূল তাড়ায়নি, মানিক ভট্টাচার্য আজও তৃণমূল কংগ্রেসের বিধায়ক। শুভম রহস্যটা কোথায়? ওরা বারবার সৌরভবাবু ওরা বারবার যোগ্য অযোগ্য মিশিয়ে দেন কেন? এমনকি অযোগ্য পারাক করেন কেন? শুভম কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে কোন জিনিসের সাথে কোন জিনিসের উনি তুলনা করছেন। আজকে এই 22-22.5 লক্ষ পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত করেছে। আজকে 20,000-এর কাছাকাছি যোগ্য পরীক্ষার্থী যারা এতদিন ধরে চাকরি করলো তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করেছে। তার সাথে এইরকমভাবে যে একটা দুটো ঘটনার সাথে উনি তুলনা করছেন, এটা ঠিক একইভাবে নির্লজ্জ এটা ব্যবহার। আপনি যেভাবে সরাসরি পুরো পরিবার, হ্যাঁ ঠিক আছে, আপনি পরিবার তার শালী, তার ভাইপো, তার ভাইজি সবাই চাকরি পেয়েছে। আজ পর্যন্ত এই বামফ্রন্টের আমলে প্রতি বছর এসএসসি হচ্ছে। আমি বলিনি, তারপর আপনি বলুন। বলেনি প্রতি বছর এসএসসি হয়েছে, প্রতি বছর নিয়োগ হয়েছে। কোন নিয়োগের ক্ষেত্রে এইরকম কোন বছর প্রত্যেকটা সরকারি দপ্তর এসএসসি নিয়োগের ক্ষেত্রে প্যানেল বাতিল করতে হচ্ছে, এটা 34 বছরে কোনোদিন ঘটেনি। এবং আজকে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করে আজকে এত বছর চাকরি করার পর এত হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে।
জায়গার সাথে আমি একমত, সেটা হচ্ছে একটা বিষয়ের সাথে আমি একমত, সেটা হচ্ছে সত্যি হয়তো এসএসসি দপ্তরে এই যে আজকে তারা অভিযান করলেন বা অবস্থান করলেন, এটা করে সত্যি হয়তো সুরাহা পাওয়া যাবে না। যেটা করা উচিত, এইটা এমন একটা দুর্নীতি যেটাতে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত প্রেস, মিডিয়া, সাধারণ মানুষ সবাই একমত যে এই দুর্নীতির সাথে সরাসরি তৃণমূল সরকার যুক্ত, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিযান করতে হয় সরাসরি এটা তৃণমূল দপ্তর অথবা একদম নবান্নে অথবা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে অভিযান করা হবে। একটা কথা বললেন যে প্রত্যেকবার এসএসসি হতো, কিন্তু এবার এক্সেপশনাল এই জায়গায় কোর্টের জাজমেন্টে হোক আর যে কারণেই হোক, এটা জীবনের প্রথম এসএসসি যেখানে 2016 এসএলএসটির প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওএমআর পাবলিশ করা হয়েছিল এসএসসি ওয়েবসাইটে, এবং সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট তার ওএমআর এর মার্কশিট, মার্কস কত, তার রিটেন, একাডেমি, ইন্টারভিউ সব কিছু দিনের আলোর মধ্যে মতো ওয়েবসাইটে দেওয়া আছে, যা এসএসসির ইতিহাসে বিরলতম দৃষ্টান্ত। তারপরেও বিকাশ বাবু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অল আর ফ্রড বলেছেন, সুতরাং এই দায় মানে শুভম বাবুরাও এড়িয়ে যেতে পারে না, ওনারাও বলেছেন এই কথাটা, অল আর ফ্রড এটা বলেছেন, ওনারাও কিন্তু সেগ্রিগেশন ডিমান্ড করেননি, সেগ্রিগেশন ডিমান্ড আপনারাও করেননি। বিকাশ বাবুর যে বক্তব্য, সেই বিকাশ বাবুর বক্তব্যকে সমালোচনা এআইএসএফ, এসএফআই সহ সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন বিকাশ বাবুর বক্তব্য। এবার দীপ্তেশ বাবু দুটো জিনিস, এক হচ্ছে সৌরভপ্রিয় বাবু বললেন সরকারি সম্পত্তি ভাঙচুর হলে ব্যবস্থা নিতে হবে, পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ ব্যবস্থা নিল না, ব্যবস্থা নিতে গেলেন কে? সব্যসাচী দত্ত। সরকার কি সব্যসাচী দত্তকে দায়িত্বটা দিয়েছিলেন? তার মানে সৌরভপ্রিয় বাবু মেনে নিলেন যে সরকার সব্যসাচী দত্তকে দায়িত্ব দিয়েছিলেন। আবার বাজে কথা বলবেন না, যেমন ঠিক আরজি করে কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল আন্দোলন ভাঙার, উনি বলছেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর হলে বল প্রয়োগ প্রযোজ্য। তাহলে 1991 সালে যখন নবান্ন চলো অভিযান করেছিলেন, তাহলে সিপিএম এর গুলি চালানো সেটা উনি তাহলে বলে দিচ্ছেন। আমার সময় একদম শেষ, কিন্তু আমার সময় একদম শেষ, সময় একদম শেষ, আমাকে থামাতে হবে, আজকের বিতর্ক থামাতে হবে, সময় শেষ। আমি জনরায় নেব, আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আপনারা যেভাবে উত্তর দিয়েছেন আমার প্রশ্নের ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং অবশ্যই এক্স হ্যান্ডেলে আমি উত্তর নেব আপনাদের কাছ থেকে। আমার প্রশ্ন ছিল এইরকম আজকের জন্য, চাকরি চুরি, কোটানকোট চাকরি চুরির অস্বস্তি ঢাকতেই কি মারের রাস্তায় তৃণমূল? তার কারণ বারবার এই চুরির দায়টা তৃণমূল কংগ্রেসের দিকে এসে পড়ছে, এসএসসি তৃণমূলের, সরকার তৃণমূলের, তা চালায় তৃণমূল, চুরির দায়ও তৃণমূলের ঘাড়ে নিতে হচ্ছে। তাই কি ফেলে মারার দায়, ফেলে মারার ইচ্ছা রাস্তাতে? 87% বলছেন হ্যাঁ, না বলছেন 13% মানুষ। এটাই ছিল আপনাদের আজকের জনরায়। আমি সর্বশেষ সব্যসাচী দত্ত এবং তার যদি তাকে অনুপ্রেরণা মনে করা, তার যদি কোনো অনুগামী, তার লাল চুল কানে দুল থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যে কেউ যদি মনে করেন এটা রাস্তা, তাহলে একটা কথা বলতে পারি। সব্যসাচী দত্ত আজকে 30 সেকেন্ডের কথা বলছিলেন, আমি ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুলছিলাম, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভোট দিতে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত একজন মানুষের, মানে ভোটটা দেওয়া পর্যন্ত একজন মানুষের অ্যাভারেজ টাইমিং 35 সেকেন্ড। সব্যসাচী বাবু টাইমটা 5 সেকেন্ড বাড়ান, 30 নয় 35 করুন, একজনকে বসাতে আর ফেলতে। আমাদের গণতন্ত্রের দেশে মানুষের ঠিক 35 সেকেন্ড লাগে। অনির্বাণ চক্রবর্তী এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH